চ্যাপ্টার ২৭১ গোল্ডেন রোজ চেরুড বরোর ১৯ নম্বর হোপ স্ট্রিট। এই এলাকাটা ব্যাকল্যান্ড শহরের বুক চিরে বয়ে যাওয়া টাস্ক নদীর খুব কাছেই অবস্থিত। রাস্তা দিয়ে হাঁটার সময় পথচারীরা তাদের বাড়িঘরের ফাঁকফোকর দিয়ে নদীর ঘোলাটে অথচ অস্বাভাবিক চওড়া জলের অংশটুকু দেখতে পেত। ডেইলি অবজারভার পত্রিকার রিপোর্টার মাইক জোসেফ ঘোড়ার গাড়ি থেকে নামল। সামনের ৩ তলা ধূসর নীল রঙের একটা ভবনের দিকে আঙুল তুলে দেখাল সে। তার ঠিক পাশেই দাঁড়িয়েছিল ক্লাইনের পরনে ছিল একটা কালো রঙের ডাবল ব্রেস্টেড ফ্রক কোট, মাথায় একটা হাফ টপ হ্যাট আর চোখে সোনালি ফ্রেমের চশমা। তাকে উদ্দেশ্য করে মাইক বলল, ওই যে দেখছ, ওটাই হলো গোল্ডেন রোজ, ব্যাকল্যান্ড ব্রিজ আর এই চেরুড বড় এলাকার সবচেয়ে সেরা এবং বৈধ পতিতালয়। প্রতিদিন বিকেল ৩টেও এটা খোলে আর রাত ২টো পর্যন্ত চালু থাকে। চেরুড আর ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার সবচেয়ে সেরা বৈধ পতিতালয়, তার মানে এই দুই এলাকায় এর চেয়েও ভালো জায়গা আছে, কিন্তু সেগুলো অবৈধ। ক্লাইন মনে মনে কথাগুলো ভাবল। তারপর সে প্রবেশপথের দিকে একবার তাকাল, যেখানে একটা সোনালি গোলাপের নকশা খোদাই করা আছে। বাইরে কোনো সাইনবোর্ড ঝোলানো ছিল না। এখানে যারা থাকে তারা তো আর রাস্তার সাধারণ মেয়েদের মতো নয়, তাই না? ক্লাইন না ভেবেই বলে ফেলল, অবশ্যই এরা অনেক উঁচু দরের। মাইক নিজেই ক্লাইনকে নিয়ে ভবনের একেবারে সামনে চলে গেল আর দরজাটা ধাক্কা দিয়ে খুলল। ভেতরে পা রাখতেই ক্লাইনের নাকে একটা মিশ্র সুবাস ভেসে এলো। গন্ধটা বেশ কড়া, একই সাথে একটা শান্ত অথচ বেশ আবেদনময়ী সুর কানে বাজতে লাগল তার। ক্লাইন নিজের অজান্তেই চারপাশটা একবার দেখে নিল। সে দেখতে পেল প্রবেশপথের দুই পাশে আর বিশাল হলঘরের প্রতিটি কোণায় বাউন্সাররা দাঁড়িয়ে আছে। তাদের পরনে কালো কোট আর মাথায় হাফ টপ হ্যাট। যেহেতু এটা একটা বৈধ ব্যবসা, তাই মাতাল আর অসভ্য লোকদের সামলানোর জন্যই যে এদের রাখা হয়েছে সেটা বেশ বোঝাই যাচ্ছিল। সোনালি রঙের সেই হলঘরটা নানারকম সোফা, চেয়ার আর একটা পিয়ানো দিয়ে সাজানো ছিল। একেবারে মাঝখানে একটা জায়গা ছিল শুধু নাচানাচি করার জন্য। সেই মুহূর্তে সেখানে অনেক মহিলা বসেছিল, যাদের চুলের রং ছিল সোনালি, বাদামি, হালকা হলুদ বা একদম কালো। তাদের মধ্যে কাউকে দেখে বেশ বয়স্ক মনে হচ্ছিল, কাউকে আবার লাজুক আর কমবয়সী দেখাচ্ছিল। কেউ কেউ ছিল তরুণী ও আকর্ষণীয়, আবার কেউ কেউ ছিল রীতিমতো সুন্দরী। এই মেয়েরা হয়তো একা একা গানের সুর উপভোগ করছিল, নয়তো একে অন্যের সাথে হাসাহাসি করে গল্প করছিল। কেউ কেউ আবার চুপচাপ বসে খবরের কাগজ বা ম্যাগাজিন পড়ছিল, অথবা কোনো পুরুষের সাথে নাচছিল। তখনও বিকেল মাত্র ৩:৩০ বাজে, তাই কাস্টমার খুব একটা বেশি ছিল না। এক নজরে জায়গাটাকে পতিতালয়ের চেয়ে একটা ভদ্র নাচের আসর বলেই বেশি মনে হচ্ছিল। মাইক বলল, রাত ৮টার পর এলে তুমি এখানে দারুণ সব পারফরম্যান্স দেখতে পাবে। হি, যদি কোনো মেয়েকে তোমার পছন্দ হয়ে যায় তবে সোজাসুজি গিয়ে তাকে নাচার জন্য ডাকবে। তারপর সুন্দর ওই গানের সুরের মাঝেই তার দাম কত সেটা জিজ্ঞেস করে নেবে। দুপক্ষ যদি রাজি হয়ে যায় তাহলে তুমি সোজা ২তলা বা ৩ তলায় চলে যেতে পারো। সেখানে কোনো একটা ঘরে তোমরা চমৎকার কিছু সময় কাটাতে পারবে। হে, পকেটে টাকা থাকলে তুমি চাইলে সারা রাত এখানে ঘুমিয়েও কাটাতে পারো। মাইক তার মাথাটা এদিক ওদিক ঘোরাল। হঠাৎ করেই তার আগের সেই শান্ত আর ভদ্র রূপটা যেন কোথায় উধাও হয়ে গেল। তাকে এখন বেশ ছটফটে দেখাচ্ছিল। মুখে হাসি নিয়ে সে হলঘরের ভেতর দিয়ে হেঁটে গেল। তারপর ১৫ বা ১৬ বছর বয়সী একটা অল্প বয়সী মেয়ের দিকে এগিয়ে গেল। লোকটা কি তার আসল রূপ দেখাচ্ছে, নাকি এটাও তার পেশাদারিত্বের কোনো অংশ? ক্লাইন বেশ অবাক হয়েই ব্যাপারটা দেখছিল, আর নিজের অজান্তেই মাইক জোসেফের পেছনে পেছনে হাঁটছিল। ঠিক সেই সময় মাইক গলার স্বর নামিয়ে বুঝিয়ে বলল, যে মেয়েটা মারা গেছে সেই সাইবারের বয়স ছিল মাত্র ১৬। সাধারণত একই বয়সের মেয়েরাই একে অপরের বন্ধু হয় এবং তারা অনেক কিছু জানেও। এরপর সে তার সরু ভ্রু জোড়া কুঁচকে একদম স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, তোমার কোন মেয়েটাকে পছন্দ হয়েছে? আমি তো শুধু তোমার বডিগার্ড। ক্লাইন বেশ যুক্তিসঙ্গত একটা উত্তর দিল। মাইক মাথা নেড়ে হঠাৎ করেই হেসে ফেলল। আমি যখন এসব করি তখন কেউ আমার দিকে তাকিয়ে থাকুক, এটা আমার একদম পছন্দ নয়। আমি বাইরে পাহারায় থাকব। মাইকের কথার মানে বুঝতে পেরে ক্লাইন খুব গম্ভীর আর পেশাদার একটা ভঙ্গি করল। আর কোনো কথা না বাড়িয়ে মাইক সেই অল্প বয়সী মেয়েটির দিকে এগিয়ে গেল। সামনের দিকে একটু ঝুঁকে হাত বাড়িয়ে সে মেয়েটিকে নাচার জন্য আমন্ত্রণ জানাল। এইটুকু বয়সে একটা মেয়ে পতিতাবৃত্তিতে নেমেছে। ব্যাকল্যান্ড শহরটা সত্যিই যেমন চোখধাঁধানো তেমনি নোংরা। আর কে ভেবেছিল যে দেখতে এত ভদ্র একজন মধ্যবয়স্ক মানুষ এখানকার নিয়মিত কাস্টমার হবে? লোকটার মাথার দুপাশের চুলগুলোও তো পেকে সাদা হয়ে গেছে। ক্লাইন তার হাত নামিয়ে একদম সোজা হয়ে দাঁড়াল। সে চুপচাপ দেখতে লাগল কিভাবে মাইক আর ওই তরুণী ধীর লয়ে নাচতে শুরু করেছে। কয়েক মিনিট পর মাইক ফিরে এলো। একটু বিরক্তি নিয়ে ক্লাইনকে বলল, ওর অনেক বেশি দাম। তারা দুজন কাছাকাছি আসতেই মাইক নিচু গলায় আবার বলল, মেয়েটা সাইবারকে চিনত, কিন্তু এখানকার মালিক ম্যাম লোপেজ ওদেরকে এই বিষয়ে বাইরের কারোর সাথে কথা বলতে কড়া নিষেধ করে দিয়েছে। আর কেউ কথা বললে নাকি চরম শাস্তি দেওয়া হবে।
ঈশ্বর, ওই শাস্তির কথা বলতেই বেচারি ভয়ে কেঁপে উঠছিল। শাস্তিটা যে কতটা ভয়ানক হতে পারে সেটা আমি ভেবেই শিউরে উঠছি। অসহায় ক্লাইন বেশ সহানুভূতির সাথেই একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর চাপাস্বরে জিজ্ঞেস করল, তাহলে এখন কি করার পরিকল্পনা তোমার? আমি এই মেয়েগুলোকে আর কোনো বিপদে ফেলতে চাই না। আমি সরাসরি ম্যাম লোপেজের কাছেই যাব বলে ভাবছি। ক্লাইনের কাঁধে হাত চাপড়ে মাইক বলল, আমাকে রক্ষা করো। ক্লাইন তার শরীরটা একটু পাশে ঘুরিয়ে বেশ গম্ভীর গলায় সাবধান করে দিল। সে বলল, যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে তোমাকে অবশ্যই আমার কথা শুনতে হবে। বুঝতে পেরেছ? আমার কথা শুনবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। মাইক তার 2 হাত কাঁধ পর্যন্ত তুলে মাথা নেড়ে সম্মতি জানাল। কথা বলতে বলতেই সে কোণার দিকে রাখা একটা সিঙ্গল সোফার দিকে এগিয়ে গেল। সেখানে একটা গর্জিয়াস পোশাক পরা ভারী মেকআপ করা এক মোহময়ী নারী বসেছিল। একবার নেচেই হাল ছেড়ে দিয়ে যদি মেয়েদের সামনে নিজেকে ছোট করতে না চাও, তবে আমি বলবো আগে ম্যাম লোপেজের সাথে কথা বলো। তাহলে বিভিন্ন মেয়েদের দাম সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। মাইক বেশ জোরেই কথাগুলো বলল। নারীটি তাদের কথাবার্তা শুনে সেদিকে তাকাল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে একটা মিষ্টি হাসি দিল। শুভ বিকেল ভদ্রলোকেরা। আমি লোপেজ। আপনাদের কি কোনো মেয়েকে পছন্দ হয়েছে? হ্যাঁ। মাইক হঠাৎ করেই তার দিকে ভালো করে তাকাল। তারপর মুচকি হেসে বলল, আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। আমারও আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনি তো এমন ভাব করছেন যেন এটা আপনার নিজেরই বাড়ি। ক্লাইনের ঠোঁটের কোণ একটু কেঁপে উঠল। লোপেজের মুখের হাসিটা 1 সেকেন্ডের জন্য থমকে গেল। এরপর একটা মেকি হাসি হেসে সে বলল, দুঃখিত, আজ আমার শরীরটা তেমন একটা ভালো নেই। আপনার তো জানাই উচিত, মাসে এমন একটা সময় আসে যখন মেয়েদের শরীর একটু খারাপ থাকে। লোপেজকে কোনোভাবেই একটা ঘরে নিয়ে কথা বলা সম্ভব নয় দেখে মাইক কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ করেই তার চেহারাটা গম্ভীর হয়ে গেল। ম্যাম লোপেজ, আমি একজন রিপোর্টার। আমি সাইবারের ব্যাপারে আরও কিছু জানতে চাই। এই যে আমার পরিচয়পত্র। লোপেজের চেহারা নিমেষেই অন্ধকার হয়ে গেল। খুব বিরক্ত হয়ে সে বলল, আমি যা যা জানতাম সবই তো পুলিশকে বলে দিয়েছি। আপনাদের যা জানার তাদের গিয়ে জিজ্ঞেস করুন। সাইবার ছিল এক ভবঘুরে অনাথ মেয়ে। আমি ওকে আশ্রয় দিয়েছিলাম। ওই রাতে সে একজন কাস্টমারের আমন্ত্রণে তার বাড়িতে রাত কাটাতে গিয়েছিল। আর পরদিন সকালে ফেরার পথেই সে মারা যায়। ঠিক আছে, এবার আপনারা দয়া করে আসুন। আর না হলে কোনো মেয়েকে নাচার জন্য ডাকুন। কথাগুলো বলেই লোপেজ হাত নেড়ে তার 2 জন বাউন্সারকে ডেকে নিল। ক্লাইন সাথে সাথেই এগিয়ে এসে মাইক জোসেফকে আড়াল করে ফেলল। তারপর তাকে সাবধানে আবার হলঘরের দিকে নিয়ে এলো। এটা দেখে বাউন্সার 2 জন আর তড়িঘড়ি করে তাদের তাড়ানোর চেষ্টা করল না। কয়েক পা হেঁটেই ক্লাইন নিচু গলায় বলল, মহিলা মিথ্যে কথা বলছে। তাই নাকি? মাইক অবাক হয়ে মাথা ঘোরাল। কথা বলার সময় ওর চোখ এদিক ওদিক ঘুরছিল। সে আপনার চোখের দিকে সরাসরি তাকাতে সাহস পাচ্ছিল না, কিন্তু আবার আর চোখে আপনাকে মেপেও নিচ্ছিল। এর মানে হল সে মিথ্যে বলছিল আর আপনার প্রতিক্রিয়া দেখার চেষ্টা করছিল। তাছাড়া তার দাঁড়ানোর ভঙ্গিটাও ছিল বেশ আত্মরক্ষামূলক, আর তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। ক্লাইন তার নিজের মতো করে বিশ্লেষণ করল। মাইক হাঁ করে সব শুনল। কয়েক সেকেন্ড পর সে মুগ্ধ হয়ে বলল, তুমি তো আসলেই একজন দুর্দান্ত গোয়েন্দা। শুধুমাত্র তোমার তীক্ষ্ণ দৃষ্টি আর অসাধারণ যুক্তির কারণেই তুমি এত দরকারি জিনিসগুলো ধরতে পেরেছ। এসব কিছু সম্ভব হয়েছে কারণ আমি আমার স্পিরিট ভিশন চালু রেখেছিলাম, আর তখনই দেখতে পেয়েছি যে লোপেজের আবেগের রঙগুলো একদমই স্বাভাবিক ছিল না। অবশ্য এই কারণগুলো আমি পরে নিজেই বানিয়ে নিয়েছি। ক্লাইন হাসল। তারপর বলল, ধন্যবাদ, কিন্তু এবার আমাদের এখান থেকে বের হতে হবে। মাইক জোসেফ পিছন ফিরে লোপেজের দিকে তাকাল। সে দেখতে পেল মহিলা হলঘরের পাশের দরজার দিকে এগিয়ে যাচ্ছে, যেন সে নিজের লাউঞ্জে যাচ্ছে। দরজাটা ঘরের একদম কোনায় ছিল। ওই দিকটা একেবারে চুপচাপ ছিল। এমনকি হলঘরের অনেক জায়গা থেকেই ভেতরে কি হচ্ছে সেটা দেখা যাচ্ছিল না। বাইরে 2 জন বাউন্সার পাহারায় দাঁড়িয়েছিল। আমার মনে হয় ম্যাম লোপেজকে অনুসরণ করে তার আচার আচরণ লক্ষ্য করা উচিত আমাদের। হয়তো ওই দুশ্চিন্তার কারণেই সে এমন কিছু একটা করে বসবে। কথাগুলো বলতে বলতে মাইক হঠাৎ ক্লাইনের দিকে মাথা ঘোরাল। তুমি কি ওই 2 বাউন্সারকে খুব তাড়াতাড়ি সামলাতে পারবে? মিস্টার, আমি শুধু আপনাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি। আপনি যেটা করতে বলছেন সেটা বেআইনি। ক্লাইন হেসে উত্তর দিল, আমি তোমাকে আরও টাকা দেব। আগে সেই মারামারির দাম হিসেবে মোট 5 পাউন্ড দেব, আর পালানোর সময় যদি আরেকবার মারামারি করতে হয় তবে পুরো 10 পাউন্ড দেব। মাইক জোসেফ দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। কথা পাক্কা? ক্লাইন হাত বাড়িয়ে দিয়ে তার সাথে করমর্দন করল। এরপর তারা 2 জন আগের বাউন্সারদের এড়িয়ে একটু ঘুরপথে চুপচাপ পাশের দরজার দিকে এগিয়ে গেল। অতিথিরা, দয়া করে থামুন। আপনারা এই জায়গা থেকে চলে যান। একজন বাউন্সার এগিয়ে এসে ক্লাইন আর মাইক জোসেফকে আটকে দিল। দুঃখিত, আমরা এখনই। ক্লাইন খুব ভদ্রভাবে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইল। ঠিক সেই মুহূর্তেই তার ডান হাতের মুঠিটা আচমকা বেরিয়ে এলো। সামনে দাঁড়িয়ে থাকা বাউন্সারের পেটে সজোরে ঘুষি বসিয়ে দিল ক্লাইন। বাউন্সারটা নিজের অজান্তেই পেট চেপে ধরে সামনের দিকে কুঁকড়ে গেল।
আর ক্লাইন, যে এতক্ষণ একটু ঝুঁকেছিল, সে এবার সোজা হয়ে দাঁড়িয়ে তার বাঁ হাতটা তুলল। তারপর বাউন্সারের ঘাড়ের ঠিক পেছনে সজোরে একটা কোপ বসাল। ঠাস! বাউন্সারটা মাটিতে লুটিয়ে পড়ল আর জ্ঞান হারাল। তার সাথের অন্য বাউন্সারটা হঠাৎ এই কাণ্ড দেখে একদম ঘাবড়ে গিয়েছিল। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, ঠিক সময়ে কোনো বাধাই দিতে পারল না। ক্লাইন চোখের পলকে তার কাছে চলে গেল। ডান হাত দিয়ে বাউন্সারের মুখটা চেপে ধরে বাঁ হাত দিয়ে তার পেটে একটা ঘুষি বসাল। ধুম! বাউন্সারটা হঠাৎ করেই ঝুঁকে পড়ল আর তার পেটের ভেতরের খাবার সব উগড়ে দিল। ক্লাইন সাথে সাথেই তার ডান হাতটা সরিয়ে নিল আর হাতের তালু দিয়ে নিচের দিকে আরেকটা কোপ বসাল। একই সময়ে সে তার বাঁ হাত দিয়ে লোকটাকে ধরে রাখল, যাতে বাউন্সারটা একদম শব্দ না করে ধীরে ধীরে মাটিতে পড়ে যায়। একে অপরের দিকে একবার তাকিয়ে নিল তারা। এরপর ক্লাইন দরজার হাতল ঘুরিয়ে পাশের দরজাটা ধাক্কা দিয়ে খুলল আর ভেতরে পা রাখল। মাইক জোসেফও শরীরটা একটু নিচু করে তাড়াতাড়ি তার পিছু পিছু ঢুকল। তুমি এত পারদর্শী হলে কিভাবে? তুমি তো শুধু একজন রিপোর্টার। বাঁধানো করিডোর ধরে জোরে জোরে অথচ নিঃশব্দে হাঁটতে হাঁটতে ক্লাইন মনে মনে তাকে ব্যঙ্গ করল। হঠাৎ করেই তারা লোপেজের গলা শুনতে পেল। ক্যাপিমকে বলে দিও আগামী কয়েকদিন সে যেন কাউকে এদিকে না পাঠায়। ক্যাপিম? কাউকে না পাঠায়? ক্লাইন মাইকের দিকে তাকাল। দেখল মাইকও তার মতোই অবাক হয়ে আছে। ঠিক তখনই তারা শুনতে পেল লোপেজের পায়ের শব্দ করিডোরের দিকে এগিয়ে আসছে। চলো পালাই! ক্লাইন মাইককে হ্যাঁচকা টান মারল আর পিছন ফিরে না তাকিয়েই বাইরের দরজার দিকে ছুটল। যাওয়ার পথে সে পাশের দরজাটা বন্ধ করে দিল আর দরজার তালাটাও ভেঙে দিয়ে গেল। এর ফলে ভেতরের মানুষজন অন্তত কিছুক্ষণের জন্য হলেও বাইরে আসতে পারবে না। এরপর এমন একটা ভাব করল যেন কিছুই হয়নি। তারা তাড়াহুড়ো করে হলঘর পেরিয়ে বেরোনোর রাস্তার দিকে এগিয়ে গেল। সেই সাথে তারা পেছন থেকে রাগান্বিত মানুষের ক্ষীণ কথাবার্তা শুনতে পাচ্ছিল। রাস্তায় এসে মাইক স্বস্তির নিঃশ্বাস ফেলল। অত্যন্ত অবাক আর আন্তরিক গলায় সে বলল, আমি এর আগেও এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু আজকের মতো এত সহজে আর আরামে কখনো পার হতে পারিনি। তোমাকে অনেক ধন্যবাদ। ক্যাপিম লোকটাকে সেটা বের করার জন্য আমাকে এখন ফিরে যেতে হবে। কথা বলতে বলতেই সে তার মানিব্যাগটা বের করল। সেখান থেকে 5 পাউন্ডের একটা নোট বের করে বিড়বিড় করে বলল, কিন্তু সত্যি কথা বলতে তোমার কাজের দাম অনেক বেশি। এটা আমার 1 সপ্তাহের বেতনের অর্ধেকেরও বেশি। কিন্তু তুমি তো এর জন্য অফিস থেকে টাকা দাবি করতেই পারো, তাই না? ক্লাইন মুচকি হেসে উত্তর দিল। এরপর সে একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, তোমার কি ভয় লাগছে না যে লোপেজ তোমার পত্রিকার অফিস খুঁজে বের করবে আর পুলিশ দিয়ে তোমাকে গ্রেপ্তার করাবে? ওটা একটা নকল আইডি কার্ড ছিল। মাইক জোসেফ কাঁধ ঝাঁকিয়ে খুব পরিচিত একটা ভঙ্গি করল। ক্লাইন শুধু তার বুদ্ধির প্রশংসা করতে পারল। মাইককে একটা ঘোড়ার গাড়িতে উঠে চলে যেতে দেখল সে। তারপর ক্লাইন রাস্তাটা কোনাকুনিভাবে পার হয়ে একটা পাবলিক ঘোড়ার গাড়ির জন্য অপেক্ষা করতে লাগল। একই সাথে কেউ তার পিছু নিয়েছে কি না সেদিকেও নজর রাখল। ঠিক তখনই একটা ভাড়ার ঘোড়ার গাড়ি ধীরগতিতে এগিয়ে এসে তার সামনে থামল। কালো কোট পরা একজন মধ্যবয়স্ক মানুষ গাড়ি থেকে নেমে ক্লাইনের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তার চোখ দুটো নীল, মুখটা একটু চিকন আর মাথার দুই পাশের চুলগুলো ধূসর রঙের। ইনি সেই একই বৃদ্ধ ভদ্রলোক যাকে ক্লাইন গোল্ডেন রোজে দেখেছিল। উনি গোল্ডেন রোজের কোনো কাস্টমার নন। উনি আমাদের মতোই। ক্লাইন হঠাৎ করেই ব্যাপারটা বুঝতে পারল। হ্যালো, আমি গোয়েন্দা আইসেনগার্ড স্ট্যান্টন। এই কেসে আমি পুলিশকে সাহায্য করছি। আমরা কি একটু কথা বলতে পারি? মধ্যবয়স্ক মানুষটি ঘোড়ার গাড়ির রাস্তার দিকে আঙুল তুলে বলল।